বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, প্রায় 17 থেকে 18 দিন হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো কোথাও ভালোভাবে নির্বাচনী প্রচার প্রচারণা দেখছি না। শুধু দেখছি আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন এবং নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে জেলে ভরে দিতে। তাছাড়া বাংলাদেশে কোনো কিছুই হচ্ছে না। আর এইদিকে এই সরকারের মেয়াদ আছে আর অল্প কিছুদিন, নির্বাচন হওয়ার পর এই সরকার পালাতে হবে যারা এই সরকারের দায়িত্বে ছিল। কিন্তু এই সরকার এখন ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। এই 1 জানুয়ারি NEIR পদ্ধতি তারা চালু করে দিয়েছে। বাংলাদেশে হাজারো তরুণের মোবাইলে এখন নেটওয়ার্ক পাচ্ছে না এবং মোবাইল ব্যবসায়ীদের সাথে বিটিআরসি ভবনের কর্মকর্তাদের সংঘাত তৈরি হয়েছে এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি বিটিআরসি ভবন ভাঙচুর হয়েছে। এই সময় এই সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল? উল্টা একটা দেশকে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এবং শুধু তাই নয়, ইনকলাব মঞ্চের থেকেও ঘোষণা আসছে হাদি হত্যার বিচার না হলে তারা সশস্ত্র আন্দোলন করতে বাধ্য হবে, তারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। এই অবস্থায় বাংলাদেশে আদৌ নির্বাচন সম্ভব? তবুও জামাত ইসলামী এবং বিএনপির লোকেরা টকশোতে গিয়ে বলে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। আরে ভাই, নির্বাচন হলেই না ঠেকাবে। আপনারা গতকালকে নিজেরা বৈঠক বসে আসন ভাগাভাগি করে ফেলছেন। আবার জামাত ইসলামীর যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি বলছে নির্বাচনের আগে আমরা আবার আরেকটি বৈঠক বসবো। কিসের বৈঠক? নির্বাচনের আগে আপনারা সম্পূর্ণরূপে আসনটাকে ভাগাভাগি করে নিয়ে ফেলবেন, আবার নির্বাচনের পরে বলতেছেন জাতীয় সরকার গঠন করবেন। আরে ভাই, আপনারা নিজেরাই তো সকলে একই দলের, একই জোটের। আপনার সরকারি দল বিরোধী দল কি? নির্বাচন হওয়ার কি প্রয়োজন? আপনারা এভাবে করে দেশটা চালান না। কথা বুঝেন নাই? দেশের মধ্যে গণতন্ত্র কথা বলে বলে গণতন্ত্র ধ্বংসই করে দিয়েছেন, তাই নয় কি? এই অবস্থায় সে কারণে একটি সেনা অভ্যুত্থান প্রয়োজন বা জরুরি অবস্থা প্রয়োজন। তা না হলে দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে। একে তো নির্বাচনের দিন লাশের বন্যা বয়ে যাবে, দ্বিতীয়ত এখন দেশের মধ্যে যে গোলযোগ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, ত্রিমুখী সংঘর্ষ, এটাতে আরো বেশি জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে। সেই কারণে ইন্ডিয়া এখন কূটনৈতিকভাবে জামাতের সাথেও বিতর্কতভাবে বৈঠক বসেছে, যেটা আপনারা ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শুনতে পেয়েছেন, যে তিনি রয়টার্সকে যে বক্তব্য দিয়েছে, গোপন বৈঠক হয়েছে ভারতের কূটনীতিকের সাথে। এবং গত 1-2 দিন আগে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছে, খালেদা জিয়ার জানাজার পরে কিন্তু যে বৈঠকটা হয়েছে তারেক জিয়ার সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ভারত কিন্তু যথেষ্ট চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিকে স্টেবল করতে। কেন স্টেবল করতে? কারণ বাংলাদেশ আনস্টেবল থাকলে ভারতের জন্য সমস্যা। ভারতের সীমান্তবর্তী অবস্থায় অনেক প্রবলেম তৈরি হয় এবং সার্বভৌমত্বের হুমকি মনে হয় ভারতের। সে কারণে বাংলাদেশকে স্টেবল করতে যাচ্ছে ভারত চাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। কিন্তু বাংলাদেশের যারা গণতন্ত্রের কথা বলে, বিএনপি বলেন, জামাত বলেন, তারা ভিতরে ভিতরে তারা চাচ্ছে একটি পাতা নির্বাচন হয়ে যায়। পাতা নির্বাচনের ফলে যেই সরকারে আসুক না কেন, মিলেমিশে সরকারি দল আর বিরোধী দল মানে তারাই মিলে ভাই ভোট দিয়ে তারাই মিলে দেশ পরিচালনা করবে। এভাবে করে একটা দেশ চলতে পারে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়া, আর যদি ওয়াকারুজ্জামান ক্ষমতা নিতে না চাই, একটি অভ্যুত্থান ঘটানো, অভ্যুত্থান করে দেশকে স্টেবল করে দেশের যারা অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল, যারা দুর্নীতিগ্রস্ত, যারা এই 16 মাসে দেশের মধ্যে অপকর্ম চালিয়েছে, তাদের সকলকে প্যাকেট করে ফেলতে হবে। প্যাকেট করার পর দেশের মধ্যে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে এরপরে গিয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। তা না হলে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এরা ভাই নির্বাচন করে দেশটাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ এর আগে এদেরকে ভালোভাবেই দেখেছে। জামাত ইসলামীকে যুদ্ধের আগেও দেখেছে, যুদ্ধের পর জামাত ইসলামী কি করতে পারে সেটা দেখেছে। তারা সরকারে না আসার পরেও বিএনপির সাথে জোট করে যখন সরকার এসেছে, তাদের 2জন মন্ত্রী ছিল, তারা কি করেছে বাংলাদেশে, তাদের কর্মীরা এবং তারা মিলে ভালো করে বাংলাদেশের জনগণ জানে। আর বিএনপিও ক্ষমতায় আসলে কি করবে সেটাও বাংলাদেশের জনগণের 16 মাসে বুঝে গিয়েছে। তাই এভাবে করে পাতানো নির্বাচনের ফলে সরকার আসলে সেটা আরো বড় রাঘব বোয়াল হয়ে যাবে, দানব হয়ে যাবে। সে কাউকে মানবে না, কারণ বিএনপি হয়তো বা 200-র উপর আসন পেয়ে যাবে। সে মনে করবে আমরা সর্বসর্বা জনগণের সকলের ম্যান্ডেট আছে, সকল জনগণ আমাদের পাশে আছে, কাউকে খাওয়ার সময় নেই। তাই ওই পরিস্থিতি তৈরি হওয়ার আগে বাংলাদেশকে যারা ভালোবাসেন, যে সকল সেনাবাহিনী আছেন, ওয়াকারুজ্জামানের সিদ্ধান্তের জন্য বসে না থেকে আপনারা আপনাদের মতো করে আগাতে হবে। বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটেছে, কথা বুঝেন নাই? সেনা প্রধান যখন তার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এর পরবর্তী সারির যারা আছে তারা মিলে একটি সিন্ডিকেট করে অভ্যুত্থান ঘটাতে হবে, বা কু বলেন, যাই বলেন না কেন, ঘটিয়ে কিন্তু বাংলাদেশকে স্টেবল করতে হবে। অটোমেটিক্যালি দেখবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ঠিক হয়ে গিয়েছে, বাংলাদেশ স্টেবল হয়ে গিয়েছে, বাংলাদেশে যে সকল মহব্বত সকল কিছু ঠিক হয়ে গিয়েছে। আর এই সরকার একটা উচিত শিক্ষা হওয়া প্রয়োজন আছে, কারণ এই সরকার দেশের মানুষকে ব্রেনওয়াশ করে এই 16-17 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে এবং ভুলভাল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ধ্বংসের পথে চলে গিয়েছে,
সেটার জন্য এই সরকারের একটা শিক্ষা হওয়া প্রয়োজন। আর এই সকল টোকাই সমন্বয়করা যে এই 16-17 মাসে এত পরিমাণ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, কিভাবে হয়েছে? অভ্যুত্থানে বলে যখন সেনাবাহিনী ক্ষমতা নেবে তখন এদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে পাশায় ডিম ঢুকিয়ে জিজ্ঞেস করতে হবে, এই টাকা তোরা কোথা থেকে কামিয়েছিস, এই টাকার উৎস কি, তোদের বার্ষিকায় কিভাবে মির্জা ফখরুলের থেকেও বেশি হয়, এগুলো জিজ্ঞেস করা প্রয়োজন। নাহিদ ইসলামের বার্ষিকায় 16 লাখ, এইদিকে হাসনাত আব্দুল্লাহর বার্ষিকায় 12 লাখ, সারিদ সালামের বার্ষিকায় 11 লাখ। যারা সারা জীবন মিলিয়ে এত টাকা চোখে দেখে নাই, তাদের হলফনামায় তারা তাদের মোট সম্পদের পরিমাণ দেখাচ্ছে, কারো 1 কোটি, কারো 98 লাখ, কারো 70 লাখ, কারো 80 লাখ। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র। সে কারণে তো আমরা আপনাদের কাছে এগুলো তুলে ধরি। কেন সেনাবাহিনী শাসনের কথা বলছি, কেন অভ্যুত্থান হোক চাচ্ছি, কেন জরুরি অবস্থা চাচ্ছি, এই সকল বিষয়ের কারণে অন্তত 2টা বছর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে যদি ক্ষমতায় আসে, বা সেনা কু করে যেভাবে বলেন ক্ষমতায় আসে, বা জরুরি অবস্থা জারি হলো যেভাবে ক্ষমতায় আসে, এই সকল দুর্নীতিগ্রস্তদেরকে প্যাকেট করে ফেলতে পারবেন। আর আপনাদের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে 16-17 মাসে কারা কারা দেশকে একেবারে বিক্রি করে দিয়েছে, দেশের টাকা পাচার করেছে, দুর্নীতি, চাঁদাবাজি, টাকা লোপাট করেছে। এই কারণে সেনাবাহিনী এখন 2 বছরের জন্য ক্ষমতায় আসা প্রয়োজন। আমি এখনো আশা একেবারেই ছেড়ে দিচ্ছি না, কারণ এখনো আরো 1-1.5 মাস সময় আছে। কারণ আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে। সেই কারণে আমি বারবার চাচ্ছি যে কোনো কিছু একটা ঘটুক। আমি তো চেষ্টা করে চাইলে ঘটাতে পারবো না, যারা ঘটানো তারা যদি না চায়, আমি জাস্ট বিশ্লেষণ করে আপনাদেরকে বলতে পারবো, আমার মনের যেটা সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তাছাড়া আমার কাছে আর কিছুই করার নেই, এটাই এখন রিয়েলিটি। তাই আপনারা যারা এখন আশাহত হয়ে বসে আছেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, যারা এখন আপনারা যারা চাচ্ছেন সেনাবাহিনী যে কোনোভাবে ক্ষমতা নিয়ে নেয়, আবার অনেকেই চিন্তা করছেন ওয়াকারুজ্জামান থাকলে তো ক্ষমতা নিতে পারবে না, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি। ওয়াকারুজ্জামান থাকলেও একটা পক্ষ কু করে ক্ষমতা নিতে পারবে যদি চাই, এটাই হচ্ছে রিয়েলিটি। তাই এটাকে হবে নাকি হবে না সেটা হচ্ছে মেইন কথা। তাছাড়া অন্য কোনো ওয়েতে এই নির্বাচনকে ঠেকানো সম্ভব হচ্ছে না। এরা ভাই ভাই নির্বাচন দিয়ে ক্ষমতা ভাগাভাগি করে তারা দেশটা আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে। একজন বলে জাতীয় সরকার গঠন করবে, আর একজন বলে জামাতকে স্পেস দিব না। কিন্তু কিন্তু কি দেখি আমরা, তারা আবার নির্বাচনের কিছুদিন আগে বৈঠক করবে, গতকালকে তারা বৈঠক করেছে। মানে সকল কিছু এক, রসুন কোয়া কোয়া ফোন এক কান। জনগণকে বোঝানো হচ্ছে তারা সরকারি দল বিরোধী দল, তারা বিরুদ্ধে লড়তেছে, নিজেরা নির্বাচনে সরকারি দল বিরোধী দল হয়, নির্বাচন লড়তেছে। জনগণকে বোঝানো হচ্ছে যে একটি নির্বাচন হচ্ছে, বাংলাদেশে নির্বাচনে আমাস চলতেছে। এভাবে করে গুমরা করে জনগণকে বেশি দিন দাবিয়ে রাখতে পারবেন না। জনগণ শেখ হাসিনাকে পতন করার জন্য কিভাবে রাজপথে নেমেছে দেখেছেন না? তার 10 গুণ স্ফুলিঙ্গের মতো ফুসে উঠবে, তখন এমন ভাবে ব্লাস্ট হবে। শেখ হাসিনা তো ভারত জীবন বাঁচিয়ে চলে যেতে পেরেছে, আপনারা সেটাও পারবেন না। এটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আসছে। আপনাদের ভবিষ্যৎ যদি এই কাজটা করেন, পাতা নির্বাচন দিয়ে ক্ষমতা ভাগাভাগি করে আপনারা নিজেরাই দেশ চালাতে চান, ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য খুবই অন্ধকার। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একটি কাগজে দেখলাম প্রায় 32 জনের মতো এসেছেন। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা চলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জয়শঙ্কর ঢাকায় এলেন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন না, কেন করলেন না? এটা কি নিছক সময়ের অভাব, নাকি ঢাকা দিল্লির সম্পর্কে নতুন কোনো বার্তা দিয়ে গেলেন জয়শঙ্কর? সুপ্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রতিনিধিরা। এর মধ্যে পাকিস্তানের পার্লামেন্টারি স্পিকার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। কিন্তু কোনো বৈঠক হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এটাই আসলে আলোচনার মূল বিষয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের, কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন, সেই প্রেক্ষাপটে অনেকেই এমনটি মনে করেছিলেন যদি দেখা হয়, যদি বরফ গলবার কোনো পথ তৈরি হয়। জানা গেছে যে সরকারের তরফ থেকে চাওয়া হয়েছিল যে যেন একটি বৈঠক হয়। যাই হোক, সেটি নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি। প্রিয় দর্শক, দেখা যাক যে এই বিষয়টি নিয়ে আমাদের সরকার কি বলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য যদি ধরি, মানে তারা বলছে যে এই সফর ছিল সংক্ষিপ্ত এস জয়শঙ্করের এবং মূলত শোক প্রকাশের জন্যই, শ্রদ্ধা নিবেদনের জন্যই এসেছিলেন এস জয়শঙ্কর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভাষায় এটাকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনীতির চোখে না দেখাই ভালো, এমনটাই তিনি বলেছেন। এটি গণমাধ্যমেও এসেছে। তিনি বলেছেন জয়শঙ্কর অনুষ্ঠানের পুরোটা সময় উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ছাড়া তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ হয়নি। মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও আসলে তার সঙ্গে বৈঠক করেননি বা বৈঠক হয়নি। তো এই কথাগুলোকে যদি আমরা আমলে নিই তাহলে বলতে পারি যে সরকারের যে ভাষ্য সেটি হচ্ছে যে এখানে এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক না হওয়ার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিক কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, তাহলে প্রশ্ন কেন উঠছে? কারণ কূটনীতিতে সবচেয়ে বড় বার্তা অনেক সময় দেওয়া হয় যা করা হয় না তা দিয়ে। কেউ কেউ এমন কথাও বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের কথা, বৈঠকের কথা বলতে এসেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যেটা আমি একটু আগে বলছিলাম যে সরকারের তরফ থেকে বোধহয় চাওয়া হয়েছিল। আবার এমনও কেউ কেউ বলেন হয়তো সরকারের তরফ থেকেই চাওয়া হয়নি বা সময় করা যায়নি, আবার জয়শঙ্করের দিক থেকেও সময় হয়নি। এটি আসলে সুনিশ্চিত করে বলবার কোনো তথ্য প্রমাণ হাতে নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা দুজনেই জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন এটি স্পষ্ট নয়, গণমাধ্যমে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত আউটকাম যেটা, সেটা হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়নি। হয় বৈঠকে রাজি হননি প্রধান উপদেষ্টা অথবা বৈঠকে রাজি হননি জয়শঙ্কর। মূলত এখানেই সকল জল্পনার শুরু। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কেউ কেউ বলছেন ভারত এই সফরের মাধ্যমে একটি দ্বৈত বার্তা দিয়েছে। আপনারা তো জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে পড়েছে। সেরকম একটি প্রেক্ষাপটে যখন এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর নানাবিধ দিক থাকতে পারে, নানান রকম আলোচনা এটি নিয়ে হতে পারে। একদিকে দেখা যেতে পারে যে খালেদা জিয়ার মৃত্যুতে ভারত রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানিয়েছে, জানানোর জন্য তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি সব মিলিয়ে এটা ছিল একটা ইতিবাচক জেস্টার, এটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের শীতলতাও লুকানো থাকেনি, এটিও আসলে প্রকাশ্যে চলে এসেছে। ওই যে দেখা হয়নি, এটি নিয়ে এক পক্ষ বলবার সুযোগ পাচ্ছে, সেটিকেই ধরেই আমরা আলোচনাটি করছি। এমন প্রশ্ন উঠছে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে দিল্লি। ইতিপূর্বে আমরা শুনেছি ভারতের তরফ থেকে বলা হয়েছে যে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত সরকার, এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তাদের যে সম্পর্কের অবনতি হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেই আলোকে তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে এমন কিছু কথা নরেন্দ্র মোদী লিখেছেন, এগুলো নিয়েও কিন্তু এখন রাজনীতির যে মাঠে আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে বাংলাদেশে যেহেতু সামনে জাতীয় নির্বাচন এবং ভারত যেহেতু আগে থেকেই বলেছে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবার জন্য মুখিয়ে আছে, অপেক্ষা করছে, সে কারণে যে ভারতের দৃষ্টি বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকে নয়, তার মনোযোগ এদিকে নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার দিকে। যারাই নির্বাচিত হয়ে আসবে ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে, কারণ দুই প্রতিবেশী দেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক ভাবে সামনে এগিয়ে যেতে চায়, এটি কিন্তু স্পষ্ট। নরেন্দ্র মোদীর শোক বার্তায় তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলাদা করে যে উল্লেখ করা হয়েছে, এটি নিয়েও অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক ইঙ্গিত খুঁজছেন।
নতুন সূচনার কথা বলা হয়েছে, নেতৃত্বের কথা বলা হয়েছে, এসব কথা খুবই ইঙ্গিতবাহী বলছেন বিশ্লেষকরা। অনেকে মনে করছেন যে এটি এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা যে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে। আসলে এরকম একটি পর্যায়ে আপনি বলুন, যখন চিঠি লিখতে হয় আপনার নেতৃত্বে বা আপনার দলের নেতৃত্বে, দলের মধ্য দিয়ে মাধ্যমে যে সামনের দিকে গণতন্ত্র এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই কথাগুলো বলতে গেলে এভাবেই তো বলতে হবে। অন্য কি শব্দগুচ্ছ আছে আমার অন্তত জানা নেই। তাই এটিকে আমি সেভাবে অত সিরিয়াসলি দেখছি না, কিন্তু অনেকে মনে করছেন ভারত ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে। এর নানান সমীকরণ কিন্তু আছে। আবার যেটা আমি বললাম, অনেকেই বলছেন সবকিছু নিয়ে এত অতিরঞ্জন ভালো নয়, মানে একেবারেই ক্ষমতায় চলে এসেছে, নির্বাচন এখনো দূরে, নির্বাচন হয় কিনা সেটি নিয়ে প্রশ্ন, তাই এগুলো নিয়ে কথা বলা ঠিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন গণমাধ্যমকে বলেছেন, তিনি বলছেন যে এমন বার্তাকে, মানে এই ধরনের বার্তাকে অতিরিক্ত রাজনৈতিক অর্থ দেওয়া বা মূল্য দেওয়া ঠিক নয়। তার মতে সময়, প্রোটোকল এবং সফরের ধরন সবকিছু মিলিয়ে আসলে বিষয়টি দেখা উচিত। সত্যি তাই, তাহলে এটি নিয়ে আসলে অত তর্ক জমবে না। অর্থাৎ এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না জয়শঙ্কর ইচ্ছাকৃতভাবে ইউনূসের সঙ্গে দেখা করেননি, অথবা ইউনূস ইচ্ছা করে জয়শঙ্করকে এড়িয়ে গেছেন, এটি কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এই প্রেক্ষাপটে আমরা কি বুঝবো, সাধারণ জনগণের জন্য কি বার্তা? আমরা কি একটু দেখবো না যে এই সফর কি ঢাকা দিল্লির সম্পর্ক মেরামতের প্রথম ধাপ ছিল কিনা? একেবারেই শীতল সম্পর্কের মধ্যে জয়শঙ্করের এই আগমন কিছুটা হলো সম্পর্ক মেরামতের উদ্যোগ কিনা, নাকি বর্তমান সরকারকে পাশ কাটিয়ে ওই যে বললাম ভবিষ্যতের দিকে তাকানোর ইঙ্গিত সেটি ভারত দিতে চেয়েছে? সুপ্রিয় দর্শক, আসলে এইসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর কিন্তু এখন দেওয়া সম্ভব নয়, কিন্তু এটুকু পরিষ্কার, এই সাক্ষাৎ না হওয়াটাই সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জয়শঙ্করের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ না হওয়া কি নিছক কাকতালীয়, নাকি কূটনৈতিক হিসাবেরই অংশ? কমেন্ট সেকশনে আপনার বিশ্লেষণ লিখুন।